শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় শিক্ষাঙ্গনে প্রাণের স্পন্দন কবে কিভাবে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন শিক্ষাবিদ এবং চেয়ারম্যান জানিপপ অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব গোলাম সরওয়ার মিলন এবং আমাদের সাথে রয়েছেন সাবেক শিক্ষা সচিব এনআই খান। প্রথমেই জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। করোনা পরিস্থিতি নিয়ে আমরা দীর্ঘদিন থেকেই আলাপ করছি এবং আমাদের দৈনন্দিন আলাপের যেন বিষয় হয়ে গেছে করোনার পরিস্থিতি। প্রতিদিনই নতুন নতুন সিদ্ধান্ত আসছে এবং এই সিদ্ধান্তগুলো অবশ্যই পরিস্থিতির নিরিখেই নেওয়া হচ্ছে। আজকেও আমরা যে সিদ্ধান্তটি দেখলাম এটাতে দেখা যাচ্ছে যে 5 দিন বাড়িয়ে যেটি করা হয়েছে 11 তারিখ থেকে হোটেল বা রেস্তোরাঁ, শপিং মল এগুলো খুলে দেওয়া হবে, গণপরিবহনও সীমিত আকারে খুলে দেওয়া, খুবই সীমিত আকারে। শিক্ষা প্রতিষ্ঠান 30 তারিখ পর্যন্ত সম্ভবত বন্ধ থাকছে। এই পর্যন্ত এখন পর্যন্ত যে আমাদের কাছে তথ্য, সার্বিকভাবে শিক্ষার যে সংকটের কথা আমরা বলছি, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি এবং আজকের যে শিরোনাম সেটি নিয়ে যদি সার্বিকভাবে একটু আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে। আসলে করোনা কালে শিক্ষাকে তো আলাদা করে দেখা মুশকিল, তবে একটি কথা বলবো যে শিক্ষাকে বাদ দিয়ে এখন আর আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে জীবন চলে না। অনেক দেশেই কিন্তু ব্যবসা নাই, জীবন চলছে, প্রকৃতি তাদের হেল্প করছে। মিডল ইস্টে পানির তেল বেরোচ্ছে, চলছে। কিন্তু শিক্ষা ছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা যে মধ্য দেশে যেতে চাচ্ছি আমরা টিকব না, কারণ অটোমেশনের যুগ আছে। এই অটোমেশনের যুগে এখন যে আমাদের দেশের যে উন্নয়ন এবং জিডিপির ফোবিয়া, এই ফোবিয়াকে যদি ধরে রাখতে হয় চতুর্থ শিল্প বিপ্লবে, অটোমেশনের যুগে, যেখানে রোবোটিক সায়েন্স আসছে, যেখানে মানুষ 2030 সালে প্রায় 80 কোটি মানুষ শ্রমিক বেকার হবে, সেখানে অত্যাধুনিক বিজ্ঞানসম্মত রোবোটিক সায়েন্সে উৎকর্ষে তরুণ যুবক যদি তৈরি করতে না পারি, তাহলে এই দেশকে উন্নয়নের সাথে এই ব্যবসা ধরে রেখে জীবন হুমকির মুখে ফেলে, শিক্ষাকে হুমকির রেখে ফেলে এই দেশে উন্নতি করা কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমার বক্তব্য হলো সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে শিক্ষা, অর্থাৎ শিক্ষার্থী। আমাদের দেশের সবচেয়ে সৌভাগ্যবান আমরা যে 84% মানুষ, 64%, 68% মানুষ কর্ম করে, আর 30% মানুষ হচ্ছে কিশোর, যুবক, তরুণ। এদেরকে আমাদের গড়তে হবে। কিন্তু আমরা 2 বছর লাগাতার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলাম। মাঝখানে কিন্তু দেখেন সংক্রমণ 5%-এর নিচেও নেমে গেছিল, তারপরেও আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলি নাই। আপনি দেখেন এই সাউথ ইস্ট এশিয়ার মধ্যে শুধু আফগানিস্তান ছাড়া আপনি দেখেন সব দেশের পেছনে আমরা, অর্থাৎ কোনো দেশ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে নাই, একমাত্র বাংলাদেশ সাউথ এশিয়ায়। সারা বিশ্বে 13টা দেশেই লাগাতার বন্ধ করে রাখা হয়েছে, তার ভিতরে বাংলাদেশ সর্বনিম্নে। এই হলো অবস্থা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই করোনা মোকাবেলা করতে গিয়ে জীবন এবং জীবিকা আগে, জীবিকা জীবন পরে, বা জীবিকা এবং জীবনকে একসাথে করতে গিয়ে শিক্ষাকে একদমই পিছনে ফেলা হয়েছে, শুধু জিডিপির প্রতি একেবারে পেছনে ফেলা হয়েছে। কিভাবে বলা হচ্ছে? কারণ প্রযুক্তির যে কথা আপনি বলছিলেন, সেই প্রযুক্তির সহায়তায় তো আমরা দেখেছি অনলাইন ক্লাস হচ্ছে, যদিও তার পরিসর হয়তো কম বা সীমিত, তার যদি শতাংশের হিসেব করি সেটি হয়তো কম হবে, কিন্তু চেষ্টা তো শুরু হয়েছে। একটা মানে শুরু তো হয়েছে, চেষ্টা শুরু হয়েছে। আমরা তো বলছি যে আমাদের দেশে আমরা কিন্তু একদম অটোমেশনে চলে গেছি অলমোস্ট। আপনাকে এই লেটেস্ট সার্ভে 137টা দেশের মধ্যে ইন্টারনেটের গতিতে আমরা 135 নম্বরে, অর্থাৎ এই সাউথ ইস্ট এশিয়ার ভিতরে আফগানিস্তানের শুধু পরে আমাদের পজিশন এত। সেখানে এই অনলাইন এইভাবে শিক্ষা দেওয়া, গ্রামের 70-80% লোক গ্রামে থাকে, এরা ইন্টারনেটের সুবিধা কোথায়? আপনার দেখেন ইন্টারনেট কোনো অবস্থাতেই আপনার ইলেকট্রিসিটি ছাড়া চলবে না। এখন ইলেকট্রিসিটি সারপ্লাস, ডিস্ট্রিবিউশন লাইনের সমস্যার কারণে ঢাকা শহরে এমন লোডশেডিং হয়। একবার যদি অনলাইনে লোডশেডিং হয়,
আপনার লেখাপড়া। আর অ্যান্ড্রয়েড ফোন যতই বলেন না কেন, এই ইন্টারনেট ব্যবহার করে এতজন, এই হিসাব দেয়, মোবাইল ব্যবহার করে এই হিসাব। আর সাধারণ একটা কৃষক শ্রমিকের বাচ্চা ইন্টারনেটে অনলাইনে লেখাপড়া করা, সেখান থেকে রিসিভ করা, এটা অবাস্তব। এই জন্যেই আপনি দেখেন যে ব্র্যাক এবং পিপিআরসির একটা জরিপ করছে, জরিপ করে দেখা গেছে 20% আপনার মাধ্যমিক শিক্ষার্থী এবং নিচেরগুলা সব শিক্ষার বাইরে চলে গেছে, অর্থাৎ এগুলা আর শিক্ষাক্ষেত্রে ঘুরে আসবে কিনা জানি না। আর ইন্টারনেট আপনার এই যে আরেকটা আছে হলো আপনার গণসাক্ষরতা অভিযান, তাদের যে সমীক্ষা, সেখানে দেখা গেছে মাত্র 31% এই ইন্টারনেটের সুবিধাটায় আপনার অনলাইনে ক্লাস নিচ্ছে, আর বাকিটা আউট। সুতরাং এটা কোনো অবাস্তব কথা। সুতরাং সামগ্রিকভাবে মিলে আপনার দূরশিক্ষণ, আপনার অনলাইন, সরাসরি সব মিলে একটা গড়ে একটা তৈরি করতে হবে, যাতে করে প্র্যাকটিক্যালি যতই বলেন ক্লাসে ফেস টু ফেস শিক্ষা আর অনলাইনে শিক্ষা, এই যে আমার নাতি পড়াশোনা করে ওই বোমার মতো শুনতে থাকে, হ্যাঁ, এটা তো হয় না। তারপরে দেখেন সবগুলো ছেলে ঢাকা শহর গ্রামে সব কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। এরা দেখেন, আপনি দেখেন বিশেষ করে ঢাকা শহরে ফ্ল্যাট যুগে আপনি দেখেন খালি মোবাইল নিয়ে ঢুকে আছে, এদের তো মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে। আমি এইসব প্রভাব নিয়েও হয়তো আলাপ করব, কিন্তু তার আগে আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব গোলাম সরওয়ার মিলন। জনাব গোলাম সরওয়ার মিলন, আপনি শুনছিলেন এই যেই সময়টার কথা আমরা বলছি, প্রায় 18 মাসের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই সময়টার মধ্যে সরকার বেশ কিছু ব্যবস্থাও নিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো উদ্যোগও নিয়েছে। সেই উদ্যোগগুলোকে আপনি কিভাবে দেখছেন, সেই বিষয়টি দিয়েই যদি শুরু করেন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক মজিজ খান ভাইকে, আমার সহ আলোচকদেরকে শ্রদ্ধা, শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আমি যে প্রসঙ্গটি বলেছেন, আমি শুধু এটুকু বলবো, আমি একটু পরে আলোচনা অংশগ্রহণ করতে চেয়েছিলাম, যাই হোক আপনি যেহেতু দিয়েছেন। আমি মনে করি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা অ্যাকচুয়ালি সংস্কার যদি না আনা হয় এবং পরিবর্তন যদি না আনা হয়, এবং পরিবর্তনের জন্য বড় চ্যালেঞ্জ হবে যেটা কার্যকর করা, এবং বিশেষজ্ঞদের নিয়ে এখানে যেমন এনায়েত খান সাহেব আছেন, আমাদের নাজমুল্লাহ ভাই আছেন এখানে, এদেরকে নিয়ে এখানে এমন একটি ব্যবস্থা করা দরকার। কারণ শিক্ষা ব্যবস্থাটাকে আমরা একমুখী, এখনো সময়োপযোগী এবং চতুর্থ বিপ্লবের কথা যেটা আজিজ ভাই বললেন, এটা আমি তার সাথে সম্পূর্ণভাবে সহমত যে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। সুতরাং আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় পরিবর্তন এনে অনলাইন শিক্ষা ব্যবস্থাকে আরো কার্যকর করতে হবে, যেহেতু আমরা এখনো অনলাইনে মাত্র 30%-এর বেশি লোক ছাড়া পায় না ইন্টারনেটের কারণে, এর গতির কারণে। সুতরাং আমাদেরকে এই সমস্ত কিছুই করতে হলে একটি পরিকল্পিত স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনার মধ্যে যেতে হবে। এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা, আপনি করোনাকালীন অবস্থা বলছেন, এই আলোচনাটা কিন্তু দীর্ঘ, শুধু করোনাকালীনই না, পুরো শিক্ষা ব্যবস্থাটাই। আপনি একদিকে দেখেন বাংলা, ইংরেজি, কওমি মাদ্রাসা, এই যে বিভিন্নমুখী শিক্ষা ব্যবস্থা, এই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা একমুখী ভাবে না নিই এবং কারিগরি শিক্ষার প্রতি আমরা যদি অ্যাড্রেস না করি, ফোকাস না করি, এবং উচ্চ শিক্ষাকে যদি সিলেক্টিভ পর্যায়ে না নেই, তাহলে এই আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা আধুনিক বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে বলতে হয় প্রাচ্যের অক্সফোর্ড বলি, আপনি দেখেন গবেষণার প্রশ্নে কিংবা শিক্ষা ব্যবস্থার প্রশ্নে আমরা বিশ্বের তালিকা, র্যাঙ্কিং এর তালিকায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় আছে, আজকে সেই আত্মবিশ্লেষণ আমাদেরকে করতে হবে। তাই আমি প্রাথমিক বক্তব্যে এইটুকুই বলবো যে এই শিক্ষা বিষয়কে আলোচনাটাকে শুধু রাজনৈতিক ভাবে আমরা আলোচনা করলাম, সরকারকে সমালোচনা করলাম, এইখানে সরকারের একটি ঘাটতি আছে, একটি সমালোচনা অবশ্যই করতে হবে, এবং এখানে ঐক্যমত হওয়া দরকার যে এই যে শিক্ষা ব্যবস্থাকে এতদিন বন্ধ রাখা হয়েছে, এখানে আমি মনে করি যে একদিকে হয়তো তাদের জীবনকে রক্ষার জন্য কিংবা প্রোটেকশন দেওয়ার জন্য করা হয়েছে, কিন্তু আরেকদিকে তাদেরকে যে ব্যবস্থাটা দেওয়া দরকার ছিল, যে যেভাবে তাদেরকে অনলাইনে শিক্ষায় তাদেরকে শিক্ষিত করার ব্যবস্থা করা ছিল, সরকার সেটা সেইভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে করতে পারেনি। এইটুকু হলো আমার প্রাথমিক। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ,
আপনি শুনছিলেন এই সংকটকালীন যে সময়ের কথা আমরা বলছি এবং যেই সময়ের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, এর মধ্যে সরকারি যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বা যেই সিদ্ধান্ত নিয়ে বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তীতে যেই বিভিন্ন জায়গায় অনলাইন ক্লাস চালু হয়েছে যা সক্ষমতা অনুযায়ী, সেই পুরো বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, আমার পূর্ববর্তী দুজন আলোচক যেই বিষয়গুলোর উপর জোর দিয়েছেন তার থেকে আমার আলোচনাটা উৎসরিত হবে, স্বাভাবিকভাবে কন্ডিশন হয়েছে। 1.5 বছরের বেশি সময় ধরে আমাদের কি প্রাইমারি, কি সেকেন্ডারি, কি টার্সিয়ারি এডুকেশন সাবসেক্টর একেবারেই স্থবির হয়ে আছে, এটা বলার সুযোগ নেই। কারণ অনলাইনে বা দূর শিক্ষণের বিভিন্ন ধারায় কিন্তু এক ধরনের সচলতা বহাল ছিল এবং যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা সেটি হচ্ছে এই যে ইনক্লুসিভ কতটা পরিমাণে করা যায় সেটা নিশ্চিত করার জন্যে আমাদের আরও বোধহয় সচেষ্ট হওয়া দরকার ছিল। কারণ 1.5 বছর যথেষ্ট লম্বা সময়, এর মধ্যে যত লজিস্টিক চ্যালেঞ্জই থাকুক না কেন, সম্পদের অপ্রতুলতা থাকুক না কেন, কিন্তু ন্যূনতম যে ব্যাপারটা ইনফ্রাস্ট্রাকচার যেটা উপরি কাঠামো অর্থে, সেটা কিন্তু আমরা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে পারতাম। সেখানে আমার ধারণা সবচেয়ে বড় সংকটের জায়গা হিসেবে কাজ করেছে অ্যাডহক চিন্তা এবং অ্যাডহক পলিসি। চিন্তাটা এইরকম যে কদিন পরই হয়তো করোনা চলে যাবে, আমরা আবারও সেই গুহামানবের যুগে ফিরে যেতে পারবো, অর্থাৎ প্রি কোভিড আমলে আমরা শ্রেণীকক্ষে বসে পরিপূর্ণভাবে পাঠদান শুরু করতে পারবো। এইটাই সবচেয়ে বড় সমস্যা, মনস্তাত্ত্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের। যারা স্টেক হোল্ডার তাদের মনেও এই নস্টালজিয়া কাজ করছে, যারা পলিসি মেকিংয়ের দায়িত্বে আছেন তাদেরও কিন্তু অনেকটা সহমত আছে এই ক্ষেত্রে। ফলে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি এই আলোচনা চালিয়ে যাবেন, কিন্তু যেহেতু নীতি নির্ধারক মহলের কথা বললেন, আমাদের এই অনুষ্ঠানেই মাউশির যে ডিজি, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের যে ডিজি, উনি কিন্তু এই কথাটি একেবারে স্পষ্টই বলেছিলেন যে প্রি কোভিড সিচুয়েশনে আমাদের আর ফিরে যাওয়ার সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমাদের এই অবস্থাটা মানিয়ে নিয়েই হয়তো আগাতে হবে। যদিও সংক্রমণের দ্বারা কমেও যায়, কিন্তু তারপরেও হয়তো পুরোপুরি আগের মতোই যেই কলরব বা যেই রকম মিথস্ক্রিয়া ছিল সেগুলো হয়তো সেভাবে থাকবে না। জি, আপনি বলুন। সেটি কিন্তু স্টেক হোল্ডারের মধ্যে আপনি যেটি বলেছিলেন বা অভিভাবকদের মধ্যে, তাদের মধ্যে কতটা সেটি বিরাজ করছে? যেই প্রত্যাশা ব্যক্ত করেছেন বা যে প্রত্যয় ব্যক্ত করেছেন, এটা আমার মনে হয় এক ধরনের হুইসল ব্লোয়িং একটা স্ট্যান্ড থেকে উনি বলেছেন এবং তার সঙ্গে সহমত অবশ্যই আমাদের পোষণ করতে হবে। কিন্তু মূল বিষয় যেটি, সেটি হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় উপমন্ত্রী মহোদয়, তাদের আসলে এই পলিসিটা, ডিকটামটা হাজির করতে হবে। তাদের পরিপূর্ণভাবে এই বিশ্বাসী হতে হবে যে আমরা আর কখনোই ওই পর্যায়ে ফিরে যেতে পারবো না। আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের বিষয়টি মনে রেখে কার্যকরভাবে, শুধুমাত্র লিপ সার্ভিস দিলে কিন্তু হবে না, তার জন্যে কার্যকর পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে এবং সেটাও প্রায়োরিটাইজেশন একটা ব্যাপার আছে, কোন বিষয়টাকে আপনি অগ্রাধিকার দেবেন, কোনটা পরে হাত দেবেন, এই বিষয়গুলো। এবং কথা কিন্তু প্রচুর এই 1.5 বছরে বলা হয়েছে, কিন্তু সেই অনুসারে যদি আপনি সেই প্রপোর্শনে দেখেন, কার্যকর আসলে কমব্যাট স্ট্র্যাটেজি এবং আপনার পদক্ষেপ আমরা কিন্তু আসলে দেখতে পাইনি। আমি আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। জনাব এনআই খান, সাবেক শিক্ষা সচিব। জনাব এনআই খান, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাই। জি, এই যে আমাদের যে আলোচনা হলো, সেখানে একটি বিষয় তো একেবারেই পরিষ্কার যে শিক্ষা ব্যবস্থায় কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, এটি যেমন সত্য। পাশাপাশি আপনার কাছে মনে হয় কিনা, আপনি যেহেতু আইসিটি মিনিস্ট্রিতেও ছিলেন এবং আজকের যেই আমরা প্রযুক্তির সুফল এখন পেতে যাচ্ছি, এর মধ্যে নিঃসন্দেহে আপনারও অনেক জায়গায় অনেক নীতি নির্ধারণের অবদান রয়েছে। আমি এই কথাটি বলছি এই জন্য যে এখন যেই অবস্থার মধ্যে আমরা আছি, ক্লাস নেওয়া হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে, যদি একটু পেছনে ফিরে আমরা চিন্তা করি যে যারা এই ক্লাসগুলো নিচ্ছে, একটা সময় তারা নিজেরাও হয়তো ভাবে নাই যে তাদেরকে সকালে উঠে এই অনলাইন ক্লাস নিতে হবে। এই জায়গাগুলোকে আপনার মনে হয় কিনা সংকটে এক ধরনের সম্ভাবনাও তৈরি হয়েছে এবং সীমাবদ্ধতার পরেও আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমি যেভাবে দেখি, আমি মনে করি শিক্ষা জীবনের জন্য সাধারণ প্রস্তুতি। তো সেটা মেনে নিলে জীবিকা প্রথমে আসুক বা জীবন প্রথমে আসুক, কিছু এসে যায় না। কারণ জীবিকা প্রথমে আসলেও কিছু প্রস্তুতির প্রয়োজন
আর জীবন প্রথমে আসলেও প্রস্তুতি প্রয়োজন, এবং নতুন ধরনের কিছু বিষয়, স্বাস্থ্যবিধি যদি বলি, খাদ্য বা খাদ্যাভ্যাস বা জীবন লাইফ স্টাইল, সেটাও অনেক সময় সময় পরিবর্তন করতে হয়, এই পরিস্থিতি পরিবর্তনের মধ্যে দিয়ে আছে। তো আমাদের আর একটা বিষয় হচ্ছে টেকনোলজি। টেকনোলজি কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে টেকনোলজি শেখার বিষয় না, ব্যবহারের বিষয়। সেটা গ্রামের একটা সাধারণ ছেলে মেয়ে হোক বা শহরের ধনী লোকের হোক, কিছু আসে যায় না। কারণ হচ্ছে টেকনোলজি হচ্ছে ব্যবহার, ব্যবহার করলে সে করতে পারবে, কিন্তু পড়লে সে পড়েই শুধু এই করতে পারবে না, শিখলেই ব্যবহার করতে হবে তাকে। দুইটা বিষয়। তৃতীয় বিষয় আপনি যেটা বলছেন যে আসলে এটা সব সময় একটা সম্ভাবনা সৃষ্টি হয়, যে কোনো ক্রাইসিসের ভিতর দিয়ে নতুন। আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপ ডিভাস্টেটেড হয়ে গেছে, কিন্তু অনেক নতুন টেকনোলজি আসছে। আমরা যদি দেখি ইটালিয়ানদের যেসব সামরিক বিষয়ে যানগুলো ছিল, তার অনেকগুলো সিভিলিয়ান পারপাজে ইউজ করা হয়েছে, গাড়ি থেকে আরম্ভ করে, প্লেন থেকে আরম্ভ করে অনেক কিছু নতুন সম্ভাবনা। ডেফিনেটলি এখানে নতুন সম্ভাবনা, কিন্তু আমরা কতদূর ব্যবহার করতে পারছি সেটা বিষয়। আমরা কিন্তু বেশিরভাগ সময় অন্যের দিকে তাকিয়ে থেকে, একটা উদাহরণ হিসেবে বলি, যদি কোভিড নাও হয়, দেখুন আমরা প্রথম মেঘনা সেতু করেছি, সেটা জাপানিজদের দিয়ে, পরেরটাও কাদের দিয়ে করলাম? আমরা কি করতে পেরেছি? আমাদের টেকনোলজিস্টরা, আমাদের ইঞ্জিনিয়াররা কি ডিজাইন করেছে? আমরা এই যে পদ্মা সেতু যেটা হচ্ছে, যারা অন্যরাই করে দিচ্ছে বলা যায়, এবং এক সেন্সে চিন্তা করলে কিন্তু গার্মেন্টস এর কর্মী, শ্রমিক যারা বিদেশে কিংবা কৃষক, এই দিক থেকে এই টাকা পয়সা গুলো কিন্তু আসছে। কিন্তু দ্বিতীয়, যদি আমরা পাটুরিয়ার এখানে করতে চাই, তাহলে কি আমাদের লোকেরা ওখান থেকে শিক্ষা কি করতে পারবে? আমাদের শিক্ষা কি সেরকম হচ্ছে? এইসব বিষয়গুলো চিন্তা করার বিষয় আছে। আমরা শুধু অনেক সময় লম্বা চড়া কথা বলি, কিন্তু এই কথায় কাজ হবে না। নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, কিন্তু সেই সম্ভাবনাটা কারা ব্যবহার করতে পারবে, তার জন্য আমাদের চিন্তা কি, আমাদের পরিকল্পনা কি, সেজন্য কাজের লোক কোথায়, ম্যানেজার কোথায়, সেটা একটা বিষয়। আমাদের এখানে একটা এই শুনছিলাম যেটা সবাই খুব সুন্দর করে বলেছেন, আসলে কিন্তু আমাদের ম্যানেজমেন্টে ভীষণ দুর্বলতা আছে। যেটুকু ইন্টারনেট আছে, যেটুকু বিদ্যুৎ আছে, এইটা দিয়ে আরো অনেক সুন্দরভাবে এটা করা সম্ভব। আমি নিজেই একটা স্কুল, একটা কলেজ দেখি, গোলমালে জায়গা আমাকে দেওয়া হয়েছে, তারপরে আমি দেখি যে এটা সম্ভব। কিন্তু আমরা অনেক সময় ধারণা করি যে গ্রামের ছেলেমেয়েরা অন্যরা পারবে না, কিন্তু আসলে সুযোগ সুবিধা দিলে অবশ্যই পারবে। আমি তো আসছি একেবারে পাড়াগা থেকে, থানা হেডকোয়ার্টার থেকে আমার বাড়ি 9 মাইল দূরে, এবং আমি কোয়ালিটি টিচারের কাছে প্রাইমারি পড়িনি কখনো, সেই অর্থে বলা যেতে পারে। সুতরাং অপরচুনিটিটা দেওয়া সবচেয়ে বড় কথা, পরিবেশটা সৃষ্টি করা সবচেয়ে বড় কথা। আমার বাবা জেলা শহরে একটা বাড়ি কিনে রেখেছিলেন, যদিও কৃষিজীবী ছিলেন। আমার মনে হয় যদি না করতেন সেটা, তাহলে আমার মনে হয় আমাকে হয়তো রিক্সা বা ভ্যান চালাতে হতো, একটা পর্যায়ে যেতে হতো। সুতরাং এই অপরচুনিটিসটা তৈরি করার বিষয়টা কাদের? ম্যানেজারদের দায়িত্ব, যারা আছে এইসব বিষয়, সেটা এডুকেশন ম্যানেজার বলেন, যাই বলেন। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। স্কুল বা কলেজের একটা গভর্নিং বডি আছে, ম্যানেজিং কমিটি আছে। সরকারি কলেজ আর কয়টা আছে? 300 সামথিং। সুতরাং তারা কি করছেন, তারা কি চিন্তা করছেন? একটা কিছু করলে বাসের লোকেরা স্ট্রাইক করে। আমাদের শিক্ষার সাথে যারা ম্যানেজারিয়াল দায়িত্বে, তারা কি করছেন? আমি লক্ষ্য করেছি বরং তারা প্রথম থেকেই বলে না, এটা করা যাবে না, এটা সম্ভব না, এটা অসম্ভব। এইসব আমি মনে করি আজকে তিনজনই খুব সুন্দর করে বলেছেন। আমার মনে হয় এরপরে আমার আর তেমন কিছু বলার নেই। এবং নেটের যে সমস্যাটা, এটা অ্যাড্রেস করা সম্ভব। কেন আমি বলি, যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে এসব কাজের জন্য, লাইসেন্সে বলা আছে সারা দেশে তারা দেবে, মোবাইল হোক আর যাই হোক। সুতরাং তাদেরকে প্রেসার দিয়ে করা যায়। দুই, যদি আমাদের ব্যান্ডউইথের সমস্যা, আমাদের যদি স্পেকট্রামের সমস্যা, আমাদের এখনো আমার মনে হয় যে স্পেকট্রাম খালি আছে, সেগুলো দেওয়া যেত, ফ্রি দিয়ে ট্যাক্স নেওয়া যেতে পারে। আমাদের যদি যারা গরিব, যারা অ্যাফোর্ড করতে পারবে না, আমাদের কয়েক হাজার কোটি টাকা আছে ইউনিভার্সাল ফান্ড। এটা মোবাইলে যখন কথা বলে সেখান থেকে কিছু টাকা জমা হয়, একটা একটা ডিসিশন আছে। আমি জানি না এখনো কি অবস্থায় আছে সেটা, বাট আই এম কোয়াইট শিওর আমি যখন ছিলাম তখনও প্রায় 1000 কোটি টাকা ছিল, কয়েক হাজার কোটি টাকা, এবং সেগুলো এইসব পারপাজে ইউজ করার কথা। সুতরাং আসলে আপনার খাবার থাকলেও দেশে অনেক সময় দুর্ভিক্ষ হয় পরিবহন ম্যানেজমেন্টের কারণে। আমাদের অনেক অপরচুনিটি আছে, কলিমুল্লাহ সাহেব বলেছেন, এটা আজিজ সাহেব বলেছেন, আমাদের সাবেক মন্ত্রী মহোদয় বলছেন। আমি সর্বক্ষেত্রে দেখি আমাদের
আমরা প্রোঅ্যাক্টিভ না, আমরা চোর পালালে তারপরে আমাদের বুদ্ধি বেড়ে যায়। ধন্যবাদ। জনাব এনায়েত খান, আমি আবারও আপনার কাছেই যাব, কিন্তু তার আগে একজন দর্শক আছেন, একটা ফোন নেবার চেষ্টা করব। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আপনার টেলিভিশনে ভলিউম শুনে নামিয়ে নেবেন। জি, আমার নাম ইয়াসিন মাহমুদ, বাটা থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হলো, আপনারা লিখছেন যে শিক্ষাঙ্গনের প্রাণের স্পন্দন কবে কিভাবে, যদি এটাই হয়, এখানে আমার বিজ্ঞ অনেক গুণীজনরা আছে, ওনাদের কাছে আমার প্রশ্ন, 2017 সালে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে নেওয়া হয়েছে, বাট 2011-12 সেশনে যারা ভর্তি হয়েছে ডিগ্রিতে, ওইখান থেকে শুরু করে আজকে 2021 একটা স্টুডেন্ট এখন পর্যন্ত ডিগ্রি পাস করে বের হতে পারে না। তাহলে ওই শুধু আপনারা লকডাউনের এই শিক্ষাঙ্গন দেখেই বলতেছেন যে এটার প্রাণ স্পন্দন ফিরে আনার জন্য, তাহলে ওই যে স্টুডেন্ট গুলো এখনো ভোগান্তিতে আছে তারা কি করবে? অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমার মনে হয় বিজ্ঞ আলোচকরা প্রশ্নটি বুঝতে পেরেছেন, আপনারা এ বিষয়ে বলবেন। জনাব এনায়েত খান, যে শিক্ষা একজন সমতুল্য শিক্ষার্থী, উনি যে কথাটি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা 2011-12 সালে ভর্তি হয়েছে তাদেরও অনেকেই মানে ডিগ্রি পাস করেনি বা সেই পরীক্ষা দিতে পারেনি, সেই সম্পর্কিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তো এই বিষয়টিতে আপনি বলতে পারেন। আরেকটি বিষয় আমার প্রশ্ন হচ্ছে, আমাদের ভেতরে এক ধরনের ধারণা প্রচলিত, যেটি এম এ আজিজ সাহেব বলছিলেন অনুষ্ঠানের শুরুতে 5% নিচে নেমে গিয়েছিল। এই যে 5% নিচে না নামলে সংক্রমণের হার, সংক্রমণ তো না শনাক্ত, যদি বলি শনাক্ত বিবেচনায় যে সংক্রমণের হার, সেটি যদি 5% নিচে না নামে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। এই ধারণার বা এই ধারণার বৃত্তে কি বন্দী থাকার সুযোগ আছে কিনা এখনকার যে অবস্থা? জনাব আজিজ সাহেব অলরেডি বলেছেন। আমি যতদূর জানি, অনেকেই অনেক সময় বলে যে অন্য জায়গায় বন্ধ, আমি কিন্তু দেখি যে সারা বিশ্বে খোলা, যেখানে ডেথ রেট ইজ ভেরি হাই। ইভেন এখনো আমি যদি ছোট্ট একটা দেশের কথা বলি, তিউনিশিয়া 1,10,00,000 লোক, প্রত্যেকদিন 300 লোক মারা যায়। আপনি রাশিয়া দেখেন 700-800 মারা যাচ্ছে। কিন্তু আমাদের এখানে ধারণাটা আমরা বেশি ইমোশন নিয়ে চলি, যুক্তি নিয়ে। আমাদের এই জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রচন্ড অভাব শিক্ষার ভিতরে। তো সেখানে আমাদের এখানে, আমি প্রথম থেকেই বলেছি, আমার দেখেন একটা ইউটিউব চ্যানেল আছে এনায়েত খান, যখনই এই কোভিড আসলো তারপরে শিক্ষা সম্পর্কে আমি শিক্ষকের করণীয়, তারপরে ম্যানেজিং কমিটির করণীয় বা অভিভাবকদের করণীয় এরকম করে দিয়েছিলাম। আমি দেখেছি ওখানে অনেকে খুব অশালীন ভাষায় মন্তব্য করেছে। আমি বলছি না, খোলা রাখা সম্ভব। তখন এমন মাদ্রাসা, এমন স্কুল আছে যেখানে 20-25 জন, 50 জন, 100 জন আছে, সেখানে তো স্বাস্থ্যবিধি মানা সম্ভব। সুতরাং আমি মনে করি, আমার ধারণা প্রথম থেকে বলছি, সেন্ট্রাল একটা সিস্টেম কোনো সময় ভালো হয় না, যে একটা নির্দেশে বা একই কথায় সব রকম হবে, তাহলে অনেক অপরচুনিটি কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি যে এটা আমার কাছে ওয়াইজ মনে হয়নি, প্রথম থেকে আমি বলেছি। তবে এইটা হচ্ছে একদিক থেকে সরকারের জন্য সুবিধা, তার কারণ 1-2 জন মারা গেলে ব্যাপক সমস্যা হতো। তখন নানা রকম, আমাদের দেশ তো বিভিন্ন রকমের প্রশ্ন দেখা দেয় এবং হুজুগে চলে, যার জন্য একটা সমস্যা হতো সরকারের জন্য। আর যখন এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট, ডেল্টা ভেরিয়েন্ট যেটাকে আমরা বলছি, এটা আসার পরে আরো বেশি এটা রিইনফোর্স হয়েছে এই ধারণাটা। তবে এখানে আমরা দেখি, স্ট্যাটিস্টিক্স যদি দেখি, তাহলে দেখি যে বাচ্চাদের ভিতর, 18 বছরের নিচেদের ভিতর ক্যাজুয়ালিটি রেট লো, ভেরি লো, নেগলিজেবল, নাই বললে চলে। তো সুতরাং এখানে কিছু রিস্ক না নিলে, রিস্ক ছাড়া কোনো কাজই হয় না। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, এই বিষয়ে আরো অন্যান্য আলোচনার কথা আমি শুনবো। আরেকটি বিষয় খুব সংক্ষেপে আমি আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে এই যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে পরীক্ষার কথা আমরা বলছি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে হয়তো খুবই কম সংখ্যক পরীক্ষা বা নির্বাচনী যে বিষয়গুলো রয়েছে, নির্বাচনী সেই বিষয়গুলোর ক্ষেত্রে হয়তো অ্যাসাইনমেন্ট নিয়ে নেওয়া হবে। কিন্তু অ্যাসাইনমেন্ট নিয়ে বিশেষ করে সচেতন যারা অভিভাবক, তাদের ভিতরে এক ধরনের প্রশ্ন রয়েই গেছে, কারণ তারা নিজেরাই দেখছেন তাদের যে সন্তান সন্ততি বা শিক্ষার্থী যারা রয়েছেন, অনেক ক্ষেত্রে হয়তো দেখে দেখেই অ্যাসাইনমেন্টটা করছেন কিংবা অন্যজন করে দিচ্ছে, এই সুযোগগুলো থাকছে। তো এতগুলো সুযোগ অবারিত রেখে অ্যাসাইনমেন্ট পদ্ধতির এই শিক্ষা ব্যবস্থা বা মানে এই প্রক্রিয়াটিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, যদি শিক্ষক দক্ষ হয়
তাহলে অ্যাসাইনমেন্ট দেখে দেখে করলেও বোঝা যায়। আমি নিজেও বহু বছর সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষক হিসেবে কাজ করেছি, বহু জায়গায় করেছি, এমন কোনো একাডেমি নেই সেখানে করিনি। আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকাকালীনই করি। তখন আমি নিজে শিক্ষক হতে চেয়েছিলাম, আমি নিজে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম, আমার ব্যাচেও আমি ফার্স্ট। তো আমি বেশি আনন্দ পেতাম একাডেমিতে কাজ করার। সুতরাং এটা শিক্ষক যদি দক্ষ হয় তাহলে একদম বোঝা সোজা, কোনো সমস্যা না। এক দুই, কিন্তু অ্যাসাইনমেন্টটা হচ্ছে হাওয়াই মিঠার মতো। কেন হাওয়াই মিঠা? আপনার দেখবেন চাপ দিলে একটুখানি হয়ে যায়, সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট, এটা ইউজলেস। শিক্ষা হচ্ছে জীবনের জন্য প্রস্তুতি। ওই ওয়ান ওয়ে ট্রাফিক দিয়ে সপ্তাহে একটা দিয়ে কখনোই তাকে জীবনের জন্য প্রস্তুত করা যায় না। এবং এটা বলে বিভিন্ন লোকে বিভিন্নভাবে বলে, কেন বলে আমি ঠিক বুঝাতে পারবো না। তবে এর চেয়ে আমি মনে করি যদি মনোযোগ দেওয়া হতো, যেটা হোম স্কুলিং 60-এর দশকের দিকে একটা আন্দোলন ছিল, হোম স্কুলিং, যে স্কুলে যাবে না বাড়িতেই থাকবে, আছে কিন্তু কিছু ধারণা আছে কিছু অভিভাবকদের, সেটার বেশ অনেকগুলো জিনিস আছে সুন্দর। আমরা যদি সেগুলো কাজে লাগাতাম, এই ক্রাইসিস মোমেন্টে অভিভাবকদেরকে কাজে লাগাতাম, তাহলে আমার মনে হয় ভালো ছিল। আমাদের সুযোগ ছিল, কিন্তু আমরা অনেক সময় ক্ষেপণ করি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে নেই। এবং সম্ভব আমি দেখি শিক্ষায় যারা আছে তাদেরকে খুবই স্মার্ট মনে হয়, আমার কাছে মনে হয়েছে। আমি যখন ভাবি তাদের কথা দেখি আমার চেয়ে অনেক 100 গুণ ভালো, 1000 গুণ ভালো যোগ্যতা সম্পন্ন, কিন্তু কেন ডিসিশন নিতে পারে না, কেন অ্যাকশনে যায় না, এটা আমিও সঠিকভাবে বুঝতে পারি না। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, এই যে বলছিলাম অ্যাসাইনমেন্ট ভিত্তিক, উনিও বলছিলেন যে এটি হয়তো সাময়িক হতে পারে, কিন্তু সামগ্রিক বিষয়টিকে যাচাই করার জন্য হয়তো এটি প্রধান বিষয় না। আপনি এ বিষয়ে কি বলবেন, বা কি পদ্ধতি গ্রহণ করা যেতে পারে, বিশেষ করে পাবলিক পরীক্ষা যেগুলোর কথা বলছি আমরা? এখান মহোদয়, যে ডার্কার সাইডগুলো আছে এগুলো কিন্তু খুব নির্মোহভাবে খোলামেলা তুলে এনেছেন তার যে আত্মজৈবনিক অভিজ্ঞতা, তার উপর ভিত্তি করে। এবং এখানে আমরা অ্যাসাইনমেন্ট না বলে যদি টেক হোম এক্সাম বলি, এটা রিনেমিং। আর এর পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে জিনিসটা শেখানো দরকার, এই ফাউন্ডেশন বা এই যে ভিত্তিটা তৈরির প্রস্তুতি, তো আসলে তো সেখানে নীতি নৈতিকতার শিক্ষা অনুপস্থিত, টু বি অনেস্ট। কগনিশন, চিন্তা শক্তি স্ফুরণের জন্য যা যা দরকার, বিশ্লেষণ ক্ষমতা জন্মাবার জন্য যা যা দরকার, এই বিষয়গুলো নেগলেক্টেড। আমি আগেও বলেছি, আবারও বলছি, যে প্রক্রিয়ায় আমরা পাঠদান করছি, শিক্ষা লাভ করছি, গ্রহণ করছি, এটা শাখামৃগ অথবা তোতা পাখি তৈরির একটা কারখানায় পরিণত হয়েছে। খুব সেই সমস্যা তো দীর্ঘদিনের আছে। তার সঙ্গে যুক্ত হয়েছে এই যে কোভিডকালীন আপনার যে ব্যবস্থায় মূল্যায়ন হচ্ছে, নীতি নৈতিকতার জলাঞ্জলি দিয়ে আমরা যেভাবে ফুলসেরাত পার হবার একটা প্রক্রিয়া শুরু করেছি, আসলে আবারও আমাদের কিন্তু সোল সার্চিংয়ে যেতে হবে এবং বেশি বেশি করে দর্শন, নীতি নৈতিকতা এবং সেই সঙ্গে আপনি যে পরে বলবেন ডাক্তার হয়ে যে এই অসুখের ব্যাপারটা তো আমার সিলেবাসে ছিল না, তাহলে কি আপনি পার পাবেন? সেই রকম পরিস্থিতি যাতে পড়তে না হয়, সেই কারণে ফাউন্ডেশনটা যথেষ্ট গুরুত্বের সঙ্গে রেগার মাথায় নিয়ে কিন্তু কাজগুলো সম্পাদন করতে হবে। উইশিওয়াশি স্টাইলে কিন্তু চলবে না। অসংখ্য ধন্যবাদ। আমি একটু শুনে আসি। জনাব গোলাম সারোয়ার মিলন, আপনি শুনছিলেন এই যে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোভিডকালীন যে সময়টা আমরা অতিক্রম করছি, এই সময় বলা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। তাতে করে কি আপনার কাছে মনে হয় কিনা যে শিক্ষার্থীদের কিছু ঘাটতি রয়ে যাবে, বা অন্য কোনো পদ্ধতিতে বিষয়গুলো মানে সুরাহা করার সুযোগ ছিল কিনা? আপনার ধারণা কি? আপনার অডিও মিউট করা আছে, আনমিউট করতে হবে। এখন শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু দুটি কথা প্রসঙ্গক্রমে বলতে চাই। যে কলিমুল্লাহ ভাই যথার্থ বলেছেন যে বড় চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে ইনক্লুসিভ যেটা হওয়া উচিত ছিল সেটা নাই, এবং ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে, এবং অ্যাডহক বেসিসে চিন্তা করতে হয়েছে আমাদের নীতি নির্ধারিত, যে কারণে আজকে বর্তমানে করোনাকালীন এই শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। আমি তার সাথে সহমত পোষণ করে আমি যেটা বলতে চাই যে দেখেন, যে ইনক্লুসিভের যে কথাটা এসছে, আমাদের সমাজ ব্যবস্থাটা কিন্তু
সহযোগীমূলক সমাজ ব্যবস্থা না, কিংবা উল্টাভাবে যদি বলি অন্তর্ভুক্তিমূলক ভাবে সমাজ ব্যবস্থাটা আমরা কোনো পদক্ষেপ নিতে পারি নাই, এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী করণের উদ্যোগ গ্রহণ করতে পারি নাই। আমি এই প্রসঙ্গগুলি কেন টানলাম, আজকে যে প্রশ্নগুলি আপনি টানছেন, শিক্ষা ব্যবস্থায় আমূলভাবে তো পরিবর্তন করতে হবে। আজকে যেমন ধরেন যে আজকে ডিসেন্ট্রালাইজ যদি থাকতো, আজকে মূল জায়গায় হাত দিতে হয়। ধরেন ঢাকায় করোনা এফেক্টেড, ঢাকা ধরেন শিক্ষা বোর্ড আলাদা, প্রত্যেকের শিক্ষা বোর্ড আলাদা, কিন্তু এখানে ভালো মতো বলতে পারবেন আমার চেয়ে বেশি পণ্ডিত হিসাবে, যে আমার মনে করেন ডিসেন্ট্রালাইজেশন যদি থাকতো তাহলে সেই এক জায়গায় হয়তো করোনাকালীন অবস্থায় সেই বোর্ডের পরীক্ষাটা হয়তো নিত না, কিংবা পরে নিত আরেক জায়গায় যেখানে ভালো আছে সেই জায়গায় শিক্ষা কার্যক্রম কিন্তু চলতে পারতো। জনাব এনায়েত কিন্তু এই কথাটি মানে উল্লেখ করেছেন যে সব জায়গায় একই রকম সিদ্ধান্ত না নেওয়া যেত আর কি, যদি জোনিং সিস্টেম করে সিদ্ধান্তটা নেওয়া যেতে পারত। আপনি যেটা বলেছেন যে হ্যাঁ ৭১ সনের আমরা স্বাধীনতা যুদ্ধের সময় আমরা অটো পাস দেওয়া হয়েছিল ৭১ সেই যারা ম্যাট্রিক তখনকার এসএসসি পরীক্ষার্থী যারা ছিলেন। এখন আমরা করোনাকালীন যুদ্ধেও আছি। এখন এইখানে আমি বলবো সরকার যেটা করছে এটার বিকল্প কিন্তু নাই, কিন্তু এই জায়গাটা আমি সরকারের সমালোচনা করতে চাই যে এখন এমন পর্যায়ে এনে তারা যে অটো পাস কিংবা সংক্ষিপ্ত সিলেবাস যাচ্ছে, কিন্তু যেটা এনায়েত খান সাহেব বলছেন আমাদের দূরদৃষ্টিতা আমাদের প্রজ্ঞা যদি থাকতো তাহলে আমরা মনে হয় এর চেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারতাম। তাই আজকে কোভিড জনাব গোলাম সারোয়ার মিলন আপনি থাকুন, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, একটা ফোন নেবার চেষ্টা করব। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মোহাম্মদ সেলিম আক্তার পাবনা থেকে বলছি। জি বলুন। আমি মোহাম্মদ সেলিম আক্তার পাবনা থেকে বলছি। জি পাবনা থেকে, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা 20-21 শিক্ষাবর্ষে এইচএসসি অটো পাস হওয়ার পরে যেখানে ফেব্রুয়ারি মার্চে কোভিড-19 সংক্রমণ একদম সর্বনিম্ন পর্যায়ে ছিল, এমআইএসটি, আইইউটি এবং মেডিকেলের মতো পরীক্ষাগুলো হলো, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, গুচ্ছ পরীক্ষা, ইভেন বুয়েট যে ভর্তি পরীক্ষাটা নিতে পারলো না, তাহলে এই ব্যর্থতা কার? অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। জি, যে কথাগুলো বলছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি যদি এই উত্তরটি একটু দেওয়ার চেষ্টা করেন যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো কেন হলো না, এবং এই জায়গাতেও আমরা দেখেছি যে আপনাদের বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, তাদের এক ধরনের মানে অনেকেই বলে আক্ষেপ করে, আমি জানি না এই কথাটা মানে কতটা একমত হবেন আপনি, যে ওনারা একটু বনেদি, যার কারণে ওনারা গুচ্ছ পদ্ধতির পরীক্ষা নিতে আগ্রহী হন না, এবং যারা গুচ্ছ পদ্ধতি তারাও সর্বশেষ কি একমত হতে পারলেন বা পরীক্ষাটি নেওয়া সম্ভব ছিল কিনা, যে এই যে সংক্রমণের হার যখন একেবারে নিম্ন পর্যায়ে ছিল দর্শকের কথা অনুসারে? দেখুন, আমি ইউনিক একটা অবস্থানে আছি। আমি তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে কাজ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিইউপি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং ভাইস চ্যান্সেলর মহোদয়দের সঙ্গে যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে অনেকগুলো বৈঠকে আমি কিন্তু অংশগ্রহণ করেছি। আমাদের যে বিশ্ববিদ্যালয় পরিষদ সেখানেও অসংখ্যবার মিলিত হয়েছি। মূল সমস্যাটি যদি খোলামেলা বলি, অ্যাডহক মাইন্ডসেট। এই কারণেই আমরা ধরে নিয়েছি কদিন পরে করোনা চলে যাবে। এই যে চেজিং দ্য চিমেরা, যেটাকে বলে মরিচিকার পেছনে হাঁটবার কারণেই কিন্তু আজকে আমাদের এই দুর্গতি। করোনা হ্যাজ কাম টু স্টে অ্যান্ড ইট উইল স্টে, এটা ধরে নিয়ে আপনি আপনার জীবদ্দশায় এটা নিয়ে বাঁচতে হবে। কোপিং স্ট্র্যাটেজি সেভাবে যদি আমরা পার্সু করার চেষ্টা করতাম তাহলে ডেফিনেটলি আমার ধারণা, সহমত পোষণ করবেন আমার অন্য সহবক্তারা, তাহলে কিন্তু আমরা এটা ব্রেক থ্রু করতে পারতাম। জনাব এম এ আজিজ, এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে আপনার কি ভাবনা? হ্যাঁ, এটাই প্রশ্ন। কারণ হচ্ছে যে আমরা তো প্রায় 6 মাস আমাদের অবস্থা ভালো ছিল, সেই সময় আমরা শিক্ষা প্রতিষ্ঠান আমরা ইজিলি খুলতে পারতাম, কিন্তু এখন যে পর্যায়ে চলে গেছে সংক্রমণ, এটা কিন্তু ভাবতে হবে। এখন কিন্তু ওয়ান ওয়ে পথ খোলা নাই, সুতরাং অফলাইন, অনলাইন, দূর প্রশিক্ষণ, প্র্যাকটিক্যাল সব কিছু মিলেমিশে একটা তৈরি করতে হবে। কারণ আমি এটাই বলবো, না আগে তো টিকার স্বল্পতা ছিল, কিন্তু এখন তো টিকাও মানে অ্যাভেলেবল হওয়ার সুযোগ রয়েছে। টিকা এগুলো এখনো গল্পের ভিতরেই আছে। কারণ আপনি দেখেন, টার্গেট দেওয়া হয়েছে যে 11 তারিখে টিকা না নিলে রাস্তায় বেরোতে পারবেন না, শাস্তি পাবেন। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলছে এখন করোনার টিকা স্টক আছে 1 কোটি, আসবে আরো 1 কোটি, আর এই মাসের শেষে আসবে
এই 1.25 কোটি, আর এই মাসের শেষে আসবে 1 কোটি। তো তাহলে আপনি 10 তারিখ পর্যন্ত কি করে আপনি সব লোকের টিকা দিবেন? এটা তো এইটার উপরে তো চিন্তা করলে হবে না। আর সারা 10 তারিখের মধ্যে তো আর শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না, শিক্ষা প্রতিষ্ঠান তো এমনি 31 তারিখ পর্যন্ত বন্ধ আছে। এর আগেও বলছিল সব টিকা দিয়ে। আজিজ ভাই অন্য জায়গায় বলা হচ্ছে 11 তারিখের পরে আপনাকে যদি প্রপার সার্টিফিকেশন না অবস্থায় পাওয়া যায় শাস্তিযোগ্য অপরাধ করছে, মানে আপনাকে বাধ্য হয়ে ঘরে থাকতে হবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে টিকা আমাদের সম্ভাবনা দেখা দিছে, কিন্তু এটাও ভাবতে হবে যে চীন, রাশিয়া এবং উন্নয়ন যে সব দেশে টিকা উৎপাদন করে সেখানেও কিন্তু আপনার ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। আপনার চীনে আপনি দেখেন প্রায় 10টা 12টা প্রদেশে এবং অঞ্চলে, টাউনে আরও 10টা 12টা জায়গায় কিন্তু অলরেডি লকডাউন দিয়ে ফেলছে। সুতরাং এটা কিন্তু এই আপনার বিশ্ব স্বাস্থ্য বলছে যে ডেল্টা ভেরিয়েন্টের যে মিউটেশন হচ্ছে তাতে করে ইতিমধ্যেই আরও ভয়ঙ্কর ভাইরাসের জন্য প্রস্তুত হন, এটা তো বলছে। কিন্তু তাই বলে কি পৃথিবী থেমে থাকবে? থেমে তো থাকবে না, এর সাথেই বসবাস করতে। এই জন্যই আমি বলছি যে একটা কম্পোজিট আপনার ফর্মুলা তৈরি করতে হবে। বিশ্বের সব দেশে আমি বললাম তো মাত্র আপনার 13টা দেশে বন্ধ আছে এই লাগাতার বাংলাদেশের মতো, আর সব দেশ তো শিক্ষা প্রতিষ্ঠান খোলা, সেখান তো অভিজ্ঞতা নেন। আর আমাদের দূরপক্ষে অফলাইন অনলাইন প্র্যাকটিক্যাল সব নেন। আমি যেহেতু বেসিক সায়েন্সের ছাত্র, ফিজিক্সের ছাত্র, আমি এখনও বলবো যে আমাদের যে আপনার উন্নয়নের জন্য অর্থাৎ জিডিপি রক্ষার জন্যে জীবনকে হুমকির সামনে নেওয়া হয়েছে, আমি এটার সাথে মোটেই একমত না। কারণ আমাদের জিডিপির কৃষক, গার্মেন্টসের শ্রমিক, প্রবাসী এবং সার্ভিস সেক্টর এই তো কন্ট্রিবিউট করে। এরা তো আগামী 10 বছর পরে এদের কোনো প্রয়োজনই হবে না, এরা কোনো কাজই থাকবে না, মানে এদের আর অবদান রাখার সুযোগ হবে না, কোনো সুযোগই নাই। সুতরাং আপনার তরুণকে তৈরি করতে হবে। তৈরি করতে হলে আপনি আগামী পৃথিবী হবে জ্ঞান বিজ্ঞান সম্মত আপনার তরুণদের যুগ, বিজ্ঞানের যুগ। সুতরাং আপনার সেখানে মানুষকে তৈরি হতে বিজ্ঞান মানেই প্র্যাকটিক্যাল। আপনার দূরশিক্ষণের থিওরি দিয়ে এইটা চলবে না, চলবে না, মোটেই চলবে না। বিজ্ঞান মানেই প্র্যাকটিক্যাল। সুতরাং আপনাকে হয়তো 3 ভাগ বা 4 ভাগে ভাগ করেন, 1 ভাগকে বিজ্ঞানে আনতেই হবে, সরাসরি আনতে হবে। বিজ্ঞান মানেই প্র্যাকটিক্যাল, আনতে হবে, রিস্ক নিতে হবে। সেক্ষেত্রে আজকে ধরেন একটা স্কুলে 100 ছাত্র আছে, 1 ব্যাচে পড়ানো হতো, তাকে 3 ব্যাচ করেন, 4 ব্যাচ করেন, 5 ব্যাচ করেন। প্রয়োজনে 4 ফিট 6 ফিট বলছে, প্রয়োজনে 10 ফিট দূরে বসান, প্রথমে মাঠে বসান, যেভাবেই হোক ফর্মুলা বার করেন এবং প্র্যাকটিক্যাল করান। প্র্যাকটিক্যাল ছাড়া অর্থাৎ এখনকার যে আমাদের যে সৌভাগ্যবান আমরা 30% তরুণ, এই তরুণকে যদি আমরা এই আগামী প্রজন্ম যে বিজ্ঞানের প্রযুক্তি আসতেছে অটোমেশনের যুগে তৈরি না করি, তাহলে কিন্তু আমরা কিন্তু বিশ্বে টিকবো না। এখন যতই গল্প করি আমরা উন্নয়নশীল দেশে যাচ্ছি, এই উন্নয়নশীল দেশে এই জিডিপির যে সোর্স, এই সোর্স কিন্তু বন্ধ হয়ে যাবে, কাজে আসবে না। ইতিমধ্যে আমাদের গার্মেন্টসে কিন্তু কিছু 2-1টাতে অটোমেশন শুরু হয়ে গেছে, রোবট কাজ করে, মানুষ কাজ দরকার নাই। সুতরাং এটা কিন্তু আমার এই জন্যই আমি বারবার বলতেছি, আমি এমফেসিস দেব যে না, দূর প্রশিক্ষণ কনসেপ্ট একমাত্র এটাতে বেরিয়ে আসতে হবে। আপনার এটাতে বেরিয়ে আসতে হবে সমন্বিত উদ্যোগ, এবং অবশ্যই শিক্ষার ভাগ করেন, প্রয়োজনে 3 ভাগ বা 1 ভাগ জায়গায় সরাসরি শিক্ষক আনতে হবে। আমি আবার আপনার কাছে আসবো। জনাব গোলাম সরওয়ার মিলন, আমরা যে বিষয়টি আলাপ করছিলাম সেটি যদি শেষ করেন আপনি। জি, আজিজ ভাই অত্যন্ত সুন্দরভাবে উনি উল্লেখ করেছেন। আমার বক্তব্য হচ্ছে যে সরকার এখানে শিক্ষা ব্যবস্থায় এক কথায় বলবো দক্ষতার পরিচয় দেখাতে পারেননি, এবং প্রজ্ঞার এবং দূরদৃষ্টিটা যদি দেখাতে পারতেন তাহলে হয়তোবা আমরা জীবন জীবিকার যে প্রশ্নটা আসছে সেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা জায়গাটায় আমরা হয়তো আরো ভালো করতে পারতাম। আমি এই জায়গাটায় ইতিবাচক সমালোচনা করে শুধু এটুকু বলবো যে 30শে অগাস্ট পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, এরপরে যেন এটা না বাড়ে এবং অবশ্যই বাড়তে দেওয়া উচিত নয়। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা সচিব আছেন, আমরা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, এখানে শিক্ষা সচিব আছেন, দুজনই সাবেক আমরা, এখানে ভাইস চ্যান্সেলর মহোদয় আমাদের কলিমুল্লাহ ভাই আছেন, বিশিষ্ট সাংবাদিক আছেন। সুতরাং আজকে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলি যে আমাদের
এই কোভিডকে সাথে নিয়ে যেহেতু আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সেই কোভিডকে রেখে সমন্বিত একটা পরিকল্পনা নিতে হবে, যেটা প্রাথমিক বক্তব্যে বলে গিয়েছিলাম, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। সুতরাং এবং শিক্ষাখাতে বাজেটটাকেও কিন্তু সেইভাবে বাড়াতে হবে। আমাদের প্রতিটা ছাত্রের কাছে আজকে যে আমরা বলি শিক্ষাযাত্রী মেরুদণ্ড, কিন্তু আমরা দেখছি যে এক বোঝা বই দিয়ে সেই শিশুর মেরুদণ্ডকে কুঁজো করে দেওয়া হচ্ছে। সুতরাং সেখানে যদি আমরা ট্যাব দিয়ে কিংবা যেটা এখান বিভিন্ন সময় বলেছেন, কিংবা একটু লোনের ব্যবস্থা করে সেখানে যদি সবকিছু ইনপুট দিয়ে দেওয়া হয় সিলেবাস, আমার মনে হয় সেটা হবে মোর, যেটা আজিজ ভাই বলছেন যে আমাদের আধুনিকায়ন করতে হবে, অটোমেশন করতে হবে, শিক্ষাকে অটোমেশন করতে হবে। এবং আমি যেটা বলবো, কারিগরি শিক্ষার পাশাপাশি, অটোমেশনের পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় যদি আমরা নেটকে আরো শক্তিশালী করি, আমরা যদি আমাদের শিক্ষাকে যদি আধুনিক উপযোগী করে তোলার জন্য আমাদের সমস্ত পণ্ডিতদেরকে একত্রিত করে সেই ব্যবস্থাটা করা উচিত। তার আগে আমি প্রসঙ্গক্রমে বলতে চাই, রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তন, সামাজিকভাবে আমাদের ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হইতে হবে এবং নিজেকে পরিবর্তন করতে হবে নীতি নৈতিকতার মধ্যে দিয়ে। আজকে দেখেন এই করোনাকালীন এই বন্ধের কারণে অনেক বাল্য বিবাহ হয়েছে, অনেককে মেয়েদেরকে বিয়ে দিতে হয়েছে। আপনি খোলেন স্কুল খোলেন, দেখেন কতজন ড্রপ আউট হয়, কতজন আসবে। সুতরাং এই মাসুলটা তো আমাদেরকে, সমাজটাকে কিন্তু বহন করতে হবে। আমরা চাই যাতে যা কিছু এই দুর্যোগের মধ্য দিয়ে হয়ে গেছে আমরা ধরে নিলাম এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু ভবিষ্যতে যদি প্রজ্ঞা, মেধা এবং দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত সমন্বিতভাবে আমরা গ্রহণ করতে না পারি, তাহলে শিক্ষায় আমাদের এই জাতির মেরুদণ্ড পুজো হয়ে থাকবে, আমরা ভবিষ্যতে এটা শক্ত হয়ে দাঁড়াতে পারবো না। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব এনাম খান, আপনি শুনছেন? আমি শুনছি। জি, যেমনটা গোলাম সরোয়ার মিলন বলছিলেন যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাতে বহুমাত্রিক যে নেতিবাচক প্রভাবের কথা উনি বললেন, বাল্যবিবাহ এছাড়াও নানা রকম প্রভাব যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে, বিশেষ করে স্কুলে কলেজে, তাদের তো ক্লাস না হওয়ার কারণে কিন্ডারগার্টেন এবং অন্যান্য জায়গায় যারা শিক্ষক শিক্ষিকা হিসেবে ছিলেন, অন্যান্য কর্মচারী ছিলেন, তাদের যে দুর্দশা সেগুলোর কথা আমরা জানি। শিক্ষার্থীদের সেশন জটের বিষয়টি আছে, তাদের চাকরির বয়স বেড়ে যাচ্ছে, চাকরির বয়স থাকছে না, এই বিষয়গুলো তো রয়েছে। এই সামগ্রিকভাবে এই বিষয়গুলো আপনি হয়তো বলবেন, কিন্তু তার পাশাপাশি আরেকটি বিষয় আমাদের এই মুহূর্তে, যেটি আমি ডক্টর কলিমুল্লাহ সাহেবকেও বলছিলাম, যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি পরীক্ষা এবং সেই জায়গায় অন্তত শুরু করা যায় কিনা। আমি কেন বিশ্ববিদ্যালয়ের কথা বলছি আমি একটু বলি, সেটি হচ্ছে যে যেহেতু আমাদের টিকার আওতায় নেয়ার কথা বলা হচ্ছে এবং যেহেতু টিকাটি নিতে হবে 18 বছরের উপরে যারা এখন আজকে পর্যন্ত যেই সিদ্ধান্ত হয়েছে তাদের, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত টিকা নিশ্চিত করে কি চালু করার সুযোগ রয়েছে কিনা? দেখুন, এখন ডেল্টা ভেরিয়েন্টের পরে যে অবস্থা, সেখানে আসলে প্রায়োরিটি দিয়ে শিক্ষাঙ্গনে টিকা দিয়েই ফেস টু ফেস আসতে হবে। তবে আপনি যেটা বলেছেন এটাও সম্ভব, এটা সম্ভব মানে সোজা, কোনো কঠিন কাজ না। তার কারণ অনলাইনেও পরীক্ষা নিয়ে ভর্তি করা সম্ভব। আপনি নিজে জানেন যে আমি নিজে ইন্টারমিডিয়েটে ভর্তির ব্যাপারে নিজে থেকে বুয়েটে সফটওয়্যার করেছিলাম। আমি সারা রাত জেগে থেকেছি তাদের সাথে, সারাদিন মিডিয়াকে ফেস করেছি, আমার বিরুদ্ধে সবাই বিরুদ্ধে ছিল, কিন্তু শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছে কিন্তু। এবং তার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করেছিলাম যে ওই ফিনটেকের বিষয়টা, সেটা হচ্ছে পেমেন্ট যেগুলো হবে সেগুলো কোথাও যেয়ে দিতে হবে না, অটোমেটিক দিতে পারবে। কিন্তু সেটাও আমি দেখেছি, আমি আসার পরে সেটা বন্ধ করে রেখেছে, এটা ইউজ করিনি। আমি ঠিকই এমপিওর ক্ষেত্রে দেখেছি আসলে কিছু জিনিস কিন্তু আইটি থাকলে দুর্নীতি করার সুযোগ হয় না, এক ক্লিকে যখন হয়ে যায়। দুর্নীতিটা কিন্তু ভালোবাসার মতো, কাছে আসতে হয়, প্রক্সিমিটি লাগে। কিন্তু এখানে আইটি ইউজ করলে সেকেন্ডে কাজ হয়ে গেলে এই প্রক্সিমিটি হয় না। কিন্তু আমাদের এখানে তো সবাই ফিজিক্যাল প্রেজেন্সটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সুতরাং এটা বহুমাত্রিক, আপনি যেটা বলেছেন অনেকগুলো ফ্যাক্টর একসাথে আসে, আমাদের সেইভাবে দেখতে হবে, সেভাবে অ্যাড্রেস করতে হবে। আমরা এমনিতে আমাদের শিক্ষা আউটডেটেড, আউটমুডেড। আমাদের হওয়া উচিত অ্যাবাভ 60% টেকনিক্যাল এডুকেশন এবং জেনারেল এডুকেশন, হয়তো বাদবাকিটা হতে পারে। আপনি যদি সিঙ্গাপুরের দিকে তাকান, সুইজারল্যান্ডে তাকান, জার্মানিতে তাকান, আমি নিজে বসে দেখে আসছি। কিন্তু আমাদের এখানে জেনারেল এডুকেশনের পরে ঝোঁক বেশি। সবাই বলে যে এমএ পাস না করলে বিয়ে দিতে চায় না, অনার্স না পাস করলে
বিয়ে করতে চায় না, এরকম অনেক কথাবার্তা বলে, কিন্তু আসলে এসব দিয়ে তো কাজ হয় না। কিছু একটা করতে হবে, আয় করতে হবে, অথবা হয় আয় করতে হবে অথবা নিজে সেলফ এমপ্লয়েড হয়ে একটা প্রতিষ্ঠান করে, যেটাকে বলে এন্টারপ্রেনিয়রশিপ, এটা হতে হবে। এবং আমাদের শিক্ষার ফোকাস জনাব এখানে আপনি বলবেন, একজন দর্শক আছেন সম্ভবত, আপনার কাছে এই প্রশ্ন আমরা একটু শুনে আসি। ওয়েলকাম। জি, আপনার টেলিভিশনের ভলিউমটা শুনে নামিয়ে নেবেন। জি, আপনার প্রশ্ন বলুন। জি, আমার প্রশ্ন এনআই ক্যান্সারের কাছে। জি, এই যে আমার বাচ্চাটা এটাকে এইচএসসি পরীক্ষার্থী, এসএসসি এসএসসি পরীক্ষার্থী, জি এইচএসসি পরীক্ষার্থী, তার এই 3 মাসের পরীক্ষা হওয়ার কথা, কিন্তু সেটা এই করোনার কারণে হয়তোবা ডিসেম্বরে নেওয়ার চিন্তা ভাবনা সরকার করছে, অথবা তাকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী ক্লাসে তাকে পদোন্নতি দিবে। এখন যে এই যে 1-1.5 বছর তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে, এর জন্য দায়ী কে? সরকার তো ইচ্ছা করলে যখন করোনা 5%-এর নিচে ছিল তখন তাদের কাছে পরীক্ষা নিতে পারতো। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই এই প্রসঙ্গে আলাপ করেছি। উনি যেটি বলছেন যে ওনার সন্তানের পরীক্ষা এপ্রিল মাসে হবার কথা ছিল, ডিসেম্বরে অ্যাসাইনমেন্ট ভিত্তিতে হয়তো হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে 1-1.5 বছর যেভাবে নষ্ট হয়েছে সেটি দায় কার, এরকমই বিষয়। এটা লেখাপড়ায় যদি না হয় তাহলে পরীক্ষা দিয়ে কি হবে? কিসের পরে পরীক্ষা দেবে? আসল বিষয় হচ্ছে যে প্রডিউস হলো কিনা। আপনি যদি কৃষিজীবী হন, আপনি যদি বেগুন তৈরি না করেন, তাহলে আপনি মার্কেটের কথা চিন্তা করে কি করবেন? যাতায়াত চিন্তা করে কি করবেন? টেস্টিং এর চিন্তা করে কি করবেন? ফার্স্ট হচ্ছে যে লেখাপড়াটা হচ্ছে কিনা, লার্নিং হচ্ছে কিনা। জি, যে বিষয়টা আমরা বলছিলাম, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে আপনি বলছিলেন। যে ভেরি সিম্পল, অনলাইনে নেওয়া যেত। এবং আপনি যে সমন্বিতর কথা বলেছেন, 2009 সালে দ্বিতীয়বার আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে সকল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সাথে বসেছিলাম। শুধু সিলেটের ভাইস চ্যান্সেলর যিনি শাহজালালের, উনি পক্ষে বলেছিলেন, অন্যরা ভেরি অ্যাগ্রেসিভ কথা বলেছেন, বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করতে আসছেন, অনেক কিছু করেছেন। আমি খুব আশা নিয়ে ওনাদের সাথে বসেছিলাম যে একসাথে বিভিন্ন জায়গা থেকে গ্রামের বাচ্চারা আসে, অন্য জায়গাতে আসে, থাকার জায়গা নেই, মেয়েরা যখন আসে ঢাকায়, সুতরাং আমরা এটা করতে পারি কিনা। এখন তো আরো সোজা আছে, এখন টেকনোলজি অনেক সোজা আছে, অনেক কিছু করা সম্ভব। এই জুমের কথাই যদি বলেন, সেখানেও কিন্তু পরীক্ষা, যদি পরীক্ষা 10 মিনিটের জায়গায় 12 মিনিট নেয়, সেখানে বোঝা যায়। যদি নকল করে তাহলেও বোঝা যায়, কপি করে, নকল বলতে বলছে কাউকে একটা কপি করে, তাহলে কিন্তু ধরা যায়। তো এটা অনেক ব্যবস্থা আছে। এখন আপনি যদি মনে করেন যে বদরের যুদ্ধের আমলে আছেন, যে 313 জনে যুদ্ধ করবেন আর ফেরেশতারা এসে বাদ বাকি যুদ্ধ করে যাবে, তাহলে ইউ আর লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে, জনাব এম এ আজিজ। না, এখন যে অবস্থায় আমরা আসছি তাতে করে দেখেন পুরো শিক্ষা ব্যবস্থাটাই কিন্তু গোলমেলে আমার কাছে। আমি বহুবার বলেছি যে ধরেন আমরা এই যে শিক্ষা, যে প্রাথমিক থেকে শুরু করে আপনার প্রায় 8 থেকে 10 প্রকার শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আছে। আবার এমন একটা বিরাট অংশ, যেমন এই যে হেফাজত কমিটি চালায়, এরা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। আমরা পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে হয়তো কথা বলার সুযোগ নেই। আমি শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে প্রক্রিয়াটি, সেটি সম্পর্কে যদি একটা পর্যায় পর্যন্ত দেশের নিড বেস শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। আসলে কোন সেক্টরের কথা। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আসি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমরা যে আলাপটি করছিলাম, বিশ্ববিদ্যালয় লেভেলেও যদি আমরা ধরে নেই যে টিকা নিশ্চিত করে তাদের খোলা হলো, সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় কিনা যে আমরা এরকম করতে পারি কিনা, ভলান্টিয়ারি সার্ভিসের আন্ডারে হয়তো ছাত্রদেরকে দিয়েই আমরা এমন একটি ব্যবস্থা করলাম যে ভলান্টিয়ারি গ্রুপ হলো তারা, এবং আমরা জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিকেল সেন্টার আছে, সেই সেন্টারগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা তৈরি করা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, একটা ঢেলে সাজানোর বিষয়, সেটির কি প্রয়োজনীয়তা রয়েছে কিনা, বা সেই জায়গায় চিন্তা করে একটা রোডম্যাপ নিয়ে আগানো যায় কিনা? আসলে যে জায়গাটার উপর নজর আমাদের দেওয়া দরকার সেটি হচ্ছে ইনোভেশন। আমাদের ইনোভেশনের স্কোপটা দিন দিন আমরা সংকীর্ণ করে ফেলছি। কেন্দ্রীয়ভাবে মন্ত্রণালয়ের নির্দেশিত হয়ে সব কিছু করবার যে একটা ধারা তৈরি হয়েছে, এটা কিন্তু শিক্ষার যে মূল উদ্দেশ্য তাকেই ব্যাহত করছে। আর অটোনমির যে প্রশ্নটা, সেটা তো ইতিবাচক অর্থে কাজে লাগাতে হবে। আপনি প্রতিবন্ধকতা হিসেবে যদি দাঁড় করান এই অটোনমিকে,
তাহলে তো মূল উদ্দেশ্যই ব্যাহত হবে এই অটোনমি যে কারণে আপনাকে প্রদান করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, যেটি আমাদের এনআই খান মহোদয় বলছিলেন। এবং তার যে বিটার এক্সপেরিয়েন্স সেটাকে যদি আমরা লার্নিং হিসেবে নেই, তাহলে সেই আলোকে পরবর্তীতে যখন যারা দায়িত্বে আসলেন তাদের কিন্তু এই অভিজ্ঞতাগুলো তাদের মতো যারা আগে এই প্রক্রিয়ায় ছিলেন তাদের কাছ থেকে আসলে শুনে বুঝে অগ্রসর হওয়া দরকার ছিল। আমার কথা হলো 1.5 বছর একটা লম্বা সময় জাতির জীবনে, এইটি আমরা অ্যাডহক মানসিকতায় যদি অবগাহন না করতাম তাহলে ডেফিনেটলি আরও বেটার অফ একটা পজিশনে আমরা এখন থাকতাম। এখন করণীয় সম্পর্কে বলবেন, এক মিনিট। নেভার টু লেট টু মেন্ড, এখনও সময় আছে, আমাদের সম্বিত ফেরানো দরকার এবং ওই প্রতীতিতে আমাদের বিশ্বাস অর্জন করা দরকার, স্থাপন করা দরকার যে করোনা হ্যাজ কাম টু স্টে এন্ড ইট উইল স্টে, উইল হ্যাভ টু লার্ন হাউ টু লিভ উইথ ইট, হাউ টু কোপ উইথ ইট। অসংখ্য ধন্যবাদ। জনাব এনআই খান, শেষ করব আমরা, করণীয় সম্পর্কে যদি বলেন। আসলে যারা খুলতে চায় তাদের খুলতে দেওয়া উচিত, তাদের দায়িত্বে ডিসেন্ট্রালাইজ যেটাকে বোঝায়। দ্বিতীয় হচ্ছে টিকাকে প্রায়োরিটি দেওয়া উচিত শিক্ষার্থীদের মধ্যে। তৃতীয় হচ্ছে দেখুন কিছু অসুবিধা হতে পারে, কিছু সমস্যা হতে পারে, সেটাকে অ্যাড্রেস করতে হবে। সমস্যা দেখে যদি পলায়ন পর সমালোচনা করা, চেপে ধরা, তাহলে কেউ ইনোভেশনের দিকে যাবে না, নতুন কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করতে সাহস পাবে না। অসংখ্য ধন্যবাদ। জনাব এম এ আজিজ, কিছু যদি যুক্ত করেন, শেষ করব আমরা, 30 সেকেন্ড। এটাই ঠিক যে জনাব এনআই খান সাহেব যেটা বললেন শেষে, যে আমাদের তো শিক্ষাকে বন্ধ করে রাখলে হবে না, এর ভিতরেই বাস করতে হবে। এবং আমি যেটা বলছিলাম আগে, যে আমাদেরকে একটা কম্বাইন্ড সিলেবাস তৈরি করতে হবে, দূর অফলাইন অনলাইন এবং ফেস টু ফেস ভাগ করে আপনাকে আমাদেরকে এগোতে হবে। এবং টিকা দিয়ে, যেটা আগেও সরকার পলিসি করেছিল, টিকা যদি যেহেতু বলছে শিক্ষা আসবে, টিকা দিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাদের 4 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। জনাব গোলাম সরোয়ার মিলন, আমাদের হাতে সময় নেই, আপনি বলতে চাচ্ছেন, 30 সেকেন্ড বলবেন। 30 সেকেন্ড। জি, 30 সেকেন্ড। আমার এক লাইন সবার কথা মানে সারমর্ম মিলিয়ে কথাটা এইভাবে বলতে চাই যে পরিস্থিতি নতুন ভাবে বিচার বিশ্লেষণ করে আমাদেরকে এক কথায় যে 30 আগস্ট লাস্ট ডেটটা দেওয়া হয়েছে, এর মধ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। কিভাবে খুলে দিতে হবে, যে সুপারিশগুলি এসেছে সেগুলিকে বাস্তবায়নের মধ্য দিয়ে এটা খুলে দিতে হবে, না হলে এটা কিন্তু একটা বিস্ফোরণের অবস্থায় যাবে, যেটা আমাদের কাছে কাম্য নয়। অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ। এবং একটা সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থার একটা হয়ে উঠুক এই কামনা করে, এবং এই সুপারিশগুলি যাতে বাস্তবায়ন হয়। কেউ এই কথাগুলি শুনছেন কিনা জানি না, কেউ আমলে নেবেন কিনা জানি না, যদি না নেন তার ইতিহাসের কাঠ করে তাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের 4 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।